যদি তোমাকে উত্তর না দেওয়ার স্পর্ধা করে কখনো, জাস্ট শুট মি বাটারফ্লাই, দ্বিতীয়বার ভেবো না তখন। থমথমে গাল দুটো গোধূলির সাথে পাল্লা দিয়ে রং মাখল সহসা। হাতটা অল্প বিস্তর কাঁপল জারার। রিভলভারের অগ্রভাগ আয়নের বুকের সাথে দাবিয়ে বলল, কোনো কন্ট্রাক্ট ম্যারেজ নয় কিন্তু, সত্যি সত্যি বিয়ে। ইয়েস ম্যাডাম, সত্যি সত্যি বিয়ে। উত্তর পেয়েই ট্রিগার থেকে আঙুল সরালো মেয়েটা। স্পন্দনহীন আননে ভেসে উঠল জড়তা। রিভলভার ছেড়ে দিয়ে বিমূঢ় নেত্রে সম্মে তাকাল। কি থেকে কি করেছে ও নিজেও জানে না। অফিসার নিজের রিভলভারটা হাতে নিয়ে ঘুরিয়ে টুরিয়ে দেখল। ভাগ্যিস চেম্বারে কোনো গুলি ছিল না, নয়তো বিয়ে করার আগেই বিয়ের ফার্স্ট নাইট জমের সাথে গিয়ে কাটাতে হতো ওকে। অপ্রস্তুতে হাসল মানুষটা, জারার দিকে তাকিয়ে বলল, রিভলভার ঠেকিয়ে প্রপোজ করার বিষয়টা কিন্তু ইউনিক হলেও কাজে দেয়। ইস, মানুষজন জানে না বিধে দিন দিন রিজেকশনের হার এত বাড়ছে। মেয়েটা হাসল না, কুণ্ঠায় হাঁসফস করল ভিতর ভিতর। ত্রস্ত ফিরল আয়নের দিকে। শুনুন, আমি আসলে ওভাবে। কথা পুরোটা শেষ করার আগেই অধর যুগল অনুভব করল ঠোঁটের উষ্ণতা। ঘটনার আকস্মিকতায় বিস্ফোরিত এই নীলগহর। অফিসারের সম্পূর্ণ আয়ত্তে ওর ওষ্ঠপুটে। তাকানোর ধরনে মাদকতা, তীব্র আসক্তি। যারা অটল থাকার চেষ্টায় অক্ষম হল এবার। নরম হল প্রকট অক্ষি যুগল। প্রকম্পিত ঠোঁটদ্বয় নিজে থেকেই প্রশ্রয় দিতে চাইল অফিসারকে। আর ঠিক সেই মুহূর্তে তারস্বরে বেজে উঠল আয়ানের ফোনটা। কানে শব্দ যেতেই ছিটকে সরে আসলো ক্ষীণগতর। ঠোঁট কামড়ে মাথা নিচু করল। ছোট ছোট চুলে ঢেকে গেল ইতস্তত আনন। অফিসার হাসল নিঃশব্দে, তবে পকেট থেকে ফোনটা বের করতেই কপালে ভাঁজ পড়ল ওর। হাসান ভিলার ল্যান্ডলাইন নাম্বার থেকে কল? কে করল ওকে? বিলম্বহীন রিসিভ হলো কলটা। অপর পাশে ক্ষীণ মেইল ঈশ্বর। আপনি মিস্টার আয়ান, আমি আশি বলছি, এক্ষুনি একটু দেখা করা যাবে? আমার হাতে খুব বেশি সময় নেই। ভিলার সামনে থেকেই আয়ানের গাড়িতে উঠল মেয়েটা, বসল পিছনের সিটে। যারাকে দেখে প্রথমটায় অবাক হলেও জিজ্ঞেস করল না কিছু। আপাতত শেহজাদের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। যারা আহত চোখে তাকিয়ে ওর দিকে। এত কিছু হয়ে গেল, অথচ আমি কিছু জানি না। বিমর্ষ আনন আরশির, কণ্ঠে মলিন। প্লিজ রাগ করিস না, আসলে ফোনটাই তো নেই হাতে। তার উপর সবগুলো ঘটনা এত তাড়াতাড়ি ঘটল যে জানানোর মতো সুযোগও। আচ্ছা, ওসব পরেও বলা যাবে। এখন আমরা কি করব? প্রফেসরকে কিভাবে বাঁচাবো ওই মাস্কম্যানের হাত থেকে? থামল আরশি, বুঝল এতক্ষণে যা বলার আয়ান হয়তো সবটাই বলেছে জারাকে। অফিসার গাড়ি স্টার্ট দিল সহসা। থমথমে আনন, বন্ধুর চিন্তায় শুকিয়েছে গলনালি। তবুও গম্ভীর স্বরে আওড়ালো, আপাতত তুমি ভাবিকে নিয়ে বাসায় চলে যাও। আমি টিম নিয়ে যাচ্ছি 7th অ্যাভিনিউতে। একা সবটা হ্যান্ডেল করবে? বললেই বলো নাকি? ও জানে ওই লোকটা কতটা সাংঘাতিক। ত্রস্ত দুপাশে মাথা নাড়ল আরশি। ও তো প্রস্তুতি নিয়েই এসেছে। ব্যাকপ্যাকে দড়ি, কাঁচি, ওভারকোটের পকেটে পেপার স্প্রে, সাথে পিঠে হার্নেস পরানো স্নোবল। বলে উঠল, উহু, আমরাও যাব আপনার সাথে। থতমত খেল আয়ান, ঘুরে না তাকিয়েই শুধল, আমরা মানে? আমি আর স্নোবল। যারাও সমস্বরে মাথা নাড়ল, তাগাদা দিয়ে আওড়াল, আমিও কিন্তু যাব তোমাদের সাথে। হতাশ শ্বাস ফেলল অফিসার। তবে নাছোড়বান্ধা এরা সবাই। মাথা খারাপ করে দিল ওর। যাবে যখন বলেছে তখন যাবেই। গাড়ি ইউটার্ন নিয়ে স্থূলস্বরে বলল, ফাইন, যদি যেতে চাও তাহলে আমার কথাও শুনতে পাবে তোমাদের। আর ভাবি? নড়েচড়ে বসল আরশি। তোমাকে যেতে দিতে রাজি হয়েছি শুনলে যে তোমার বর আমার দফা রফা বানাবে তাতে কোনো সন্দেহ নেই। তবুও দিচ্ছি, কারণ। থামল অফিসার, শ্বাস ফেলল অনিশ্চয়তার। আই হ্যাভ আ প্ল্যান। মিডটাউন 7th অ্যাভিনিউ। কাঁচ ও ধাতব কাঠামোয় আবৃত একটি আকাশচুম্বী ভবনের সামনে এসে দাঁড়াল শেহজাদ। তার তীক্ষ্ণ দৃষ্টি সম্মুখের নীলাভ স্ফটিক। শুনশান বিল্ডিংয়ের বেসমেন্টে ঢোকার মুখ। তবুও দৃঢ় কদমে ভিতরে ঢুকল প্রফেসর। শূন্য গ্যারেজ এবং মেকানিক্যাল ইউটিলিটির একটি নিস্তব্ধ রুম ছাড়া চোখে পড়ল না কিছুই, যেন জনমানুষহীন গোটা টাওয়ারটা। অথচ কপালের চিন্তার ভাজের বদলে অধর বাকল শেহজাদের। থমথমে গড়নে উপহাসের স্বর। থেমে থেমে আওড়াল, হোয়াট আ প্যাথেটিক লুজার। হিডেন ক্যামেরায় ওর গতিবিধি নখদর্পণে ছিল একজনের, আদির।
কথাটা শোনা মাত্রই মুষ্টিবদ্ধ হাতটা সজোরে ফেলল ল্যাপটপের পাশে। পিবর কণ্ঠে আওড়ালো, প্রফেসর, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট দিস প্যাথেটিক লুজার ক্যান ডু টু ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। আনত মুখে দাঁড়ানো লোকগুলো কাঁপল ত্রাসে, গতরগুলো তটস্থ পরবর্তী আদেশের অপেক্ষায়। হুঙ্কার আসলো তখনই, লবিতে এসে লিফটে ওঠা মাত্রই বেরোবার সমস্ত রাস্তা বন্ধ করবি তোরা। আজকের সন্ধ্যায় যে কোনো একজন বাঁচবে, হয় আমি নয়তো শেহজাদ। ঠিক সেই মুহূর্তে কেউ একজন পাশ হতে বলে উঠল, বস, পেছন পেছন তো একটা মেয়েও এসেছে। দুহাত একত্র করে থুতনির নিচে আনল আদি। ঠোঁটের বাকি ফুটল সূক্ষ্ম হাসি। মাস্কের আড়ালে ভ্রু নাচিয়ে বলল, দেয়ার কামস মাই ফিউচার ওয়াইফ। ১৩ তলার পুরোটা জুড়েই রুফটপ। লিফটের যন্ত্রঘর আর মেকানিক্যাল ইউটিলিটির সিস্টেম ছাড়া তেমন কিছুই নেই সেখানে। প্রফেসরের প্রত্যেকটা কদম সতর্ক। চৌকস দৃষ্টি বহাল তবিয়তে রাজত্ব করল মানুষবিহীন ছাদের আনাচে কানাচে। ছাদের ঠান্ডা বাতাসে এলোমেলো উড়ল ওর ঘন চুল। ওয়েলকাম প্রফেসর। পিছন থেকে আসা যান্ত্রিক শব্দে ঘুরে দাঁড়াল শেহজাদ। ভ্রু বেঁকে এলো অমনি। দ্য মাস্ক ম্যান। কালো টি শার্ট আর জিন্স পরিহিত একটা লোক, স্কেলেটন ট্যাটু করা বাইসেপস, আর সেই স্কেলেটন মাস্কের আড়ালে লুকানো তার আসল মুখ। যান্ত্রিক কণ্ঠটা শুধল ইংরেজিতে, আরশি কোথায় প্রফেসর? আই গেস আমি তো তাকেও ইনভাইট করেছিলাম তোমার সাথে। সাথে আর বলা হলো না আদির, তার আগেই শেহজাদের এলোপাথারি ঘুষিতে উড়ে গিয়ে পড়ল পিছনটায়। প্রফেসর এগিয়ে এসে থাবা বসালো বুকে, টেনে তুলে ফের ছুঁড়ে মারল ফ্লোরে। মাথার পিছন গিয়ে লাগল পাইপের সাথে। ব্যথায় অচেতন অবস্থা, তবুও হাসল আদি। ঘন ঘন শ্বাস ফেলল শেহজাদ। মুষ্টিবদ্ধ আঙুলের গাঁট ফ্যাকাশে হল রক্ত সরে। ক্ষিপ্র গতিতে এগিয়ে আসলো ফের। মাথার চুল ধরে টেনে তুলল আদিকে। ধারালো চোয়াল মটমট শব্দ তুলল। হিসিয়ে বলল, আমার ওয়াইফ এখানে আসবে সেটা তুই ভাবলি কি করে? ইজ দ্যাট সো? তৎক্ষণাৎ হাত দিয়ে কাউকে ইশারা করল আদি। পিছনে ফিরল প্রফেসর। কাকে ইশারা করেছে বুঝে ওঠার আগেই চক্ষু প্রকটর। অবিশ্বাসের তোপে রুদ্ধ গলবিলথ। শঙ্কায় শুকিয়ে এলো বুকের ভিতর। অস্পষ্টে আওড়াল, আরশি? মেয়েটার চোখ বাঁধা কালো কাপড় দিয়ে। ছাদে ওঠার সিঁড়ির গেট থেকে ওকে ঠেলে নিয়ে আসলো দুজন লোকে, মাস্ক পরা, বিনম্র তাদের অবয়ব। আরশির ঠোঁটের ওপর স্কচ টেপ, হাত দুটো বেঁধে রাখা হয়েছে পিছনে মুড়িয়ে। মোটা রশির দাগ পড়ে গেছে হয়তো সেখানে। কতক্ষণ ওরা আটকে রেখেছে ওকে? কি করে হলো এসব? ঝাপসা কণ্ঠস্বর শেহজাদের। অসহায় হলো ক্রুদ্ধ চোখ দুটো। সেই সুযোগে উঠে দাঁড়ালো আদি। আরশির দিকে এগিয়ে যেতে যেতে বলল, ওয়েল ওয়েল প্রফেসর, তুমি না বললে তোমার ওয়াইফ আসবে না এখানে, কিন্তু দেখো পাখি নিজে থেকেই এসে ধরা দিয়েছে আমার খাঁচায়। প্রফেসরের গলার রগগুলো দপদপ করল রোশানলে। বিমূঢ় পা জোড়া এগিয়ে আসতে নিলেও চাপাতি বের করল আদি। আরশির গলার নিচে ইস্পাতের ধারালো অংশটা লাগিয়ে বলল, উহু, একদম না। তুমি যে কয় পা আগাবে সে কবার আমার চাপাতি চলবে তোমার আরশির গলায়। থমক্কালো শেহজাদ। ততক্ষণে ওকেও ঘিরে ধরেছে আদির লোকেরা। হুট করে পিছন থেকে হকি স্টিকের আঘাতও বসালো কেউ একজন। এসে লাগলো পিঠ বরাবর। কংক্রিটের ফ্লোরে মুখ থুবড়ে পড়ল মানুষটা। তখনই চোখ থেকে কাপড়ের বাঁধটা খুলে দেওয়া হলো আরশির। দৃষ্টির সামনেটা অন্ধকার থেকে পরিষ্কার হতেই দেখল শেহজাদকে, উবু হয়ে পড়ে ওর সম্মুখে। মুহূর্তেই রক্তশূন্য হলো মুখখানা। ছটফট করতে ছুটে যেতে কিন্তু পারল না। পাশে দাঁড়িয়ে আদি হেসে উঠল উৎকট শব্দে। প্রফেসর যেভাবে ওর চুলগুলো টেনে ধরেছিল ঠিক সেইভাবে হাতটা উঠে এলো আরশির চুলগুলো টেনে ধরতে, কিন্তু ছুতে পারার আগেই উঠে দাঁড়ালো শেহজাদ। ঠোঁট কেটে গেছে, রক্ত ঝরছে অনবরত সেখানে। তবুও পরিশ্রান্ত চোখে চেয়ে থেমে থেমে আওড়ালো, ডু নট টাচ মাই ওয়াইফ। দেন বেগ ফর ইট। হাঁটু গেড়ে বসে ভিক্ষে চাও, ভিক্ষে চাও তোমার আরশিকে। কাম অন, ইউ ক্যান ডু ইট প্রফেসর। দাঁতে দাঁত পিষল শেহজাদ। তার কঠোর অবয়ব, অটল সত্তা নত হলো আদির সামনে। হাঁটু ভেঙে বসতেই অলস পায়ে এগিয়ে এলো লোকটা। ধূর্ত হাসল প্রফেসরকে দেখে। পরপর সরিয়ে ফেলল নিজের স্কেলেটন মাস্ক। দাঁতের সাথে লাগানো ভয়েস মডুলেটরটা টেনে খুলে নিজের আসল কণ্ঠে বলে উঠল, দ্যাটস লাইক মাই ব্রাদার ইন ল। তোমার খেলা শেষ প্রফেসর। একবার শেষবারের মতো নিজের আদরের ওয়াইফকে দেখে নাও। বিক্ষুব্ধ শেহজাদ। চোয়ালের শিরাগুলোতে স্পষ্ট ক্রোধ, নীলাম্বরে আক্রোশের কালা ছায়া। সাঝের ফিকে লাল আলোতে অঙ্গারের ন্যায় জলজল করছে তার চোখ। হুট করে পিছনে এসে দাঁড়ালো আদির লোকেরা।
কাঁধ চেপে ধরে হাত দুটো বেঁধে দিল প্রফেসরের। প্রহসনের সুর আদির গলায় বলে উঠল, আচ্ছা, শুনেছি মরে যাওয়ার পর মানুষের কৌতূহল হয় মৃত ব্যক্তির মৃত্যুর কারণ জানার জন্য। তোমার মরে গেলে তোমার বউয়েরও নিশ্চয়ই এমন কৌতূহল হবে। শেহজাদ নিশ্চুপ। আদি নিজে থেকেই আওড়ালো ফের, বেশ, না হলেও আমার তো একটা দায়িত্ব আছে তোমার বউকে সবটা জানানোর। বিদ্রুপাত্মক আদির কণ্ঠতালু। চাপাতি ফেলে ট্যাটু করা হাতটা হাঁটুর ওপর রাখল, ঝুঁকে এলো শেহজাদের সামনে। মনে আছে তোমার বিয়েতে আমার প্রথমবার বাংলাদেশে যাওয়া? সেবার আরশিকে দেখে এত ভালো লাগলো না, মনে মনে ভেবেছিলাম, ইস, এই মেয়েটা তোমার বউ না হয়ে যদি আমার বউ হতো। কথাগুলো বলেই ঘাড় বাঁকালো আরশির দিকে। মেয়েটার ফ্যাকাশে মুখে স্পষ্ট ত্রাস, ভয়ার্থ চোখ। মাস্কের পিছনের মানুষটাকে এতক্ষণে দেখে ঘৃণায় গুলিয়ে উঠল ভিতরটা। তাতে অবশ্য কিছু এলো গেল না আদির। ওর মতো মানুষের অনুভূতি শূন্যের কোটিতে। মস্তিষ্ক শুধু জানে কি করে কেড়ে নিতে হয়। পরপর বলল, বিয়ে হবার সাথে সাথে যখন তুমি চলে এলে এদেশে, তখন ৩ বছর অপেক্ষা করেছি সময় মতো বাবাকে রাজি করাবো বলে। আরশিকে আমার চাই। কিন্তু শেষমেশ কি হলো? আমার সব প্ল্যান, সব আশা ভরসায় জল ঢেলে তোমার মা বাবা তোমার কাছেই আবার আরশিকে ফেরত নিয়ে এলো। তখন আমি কি করলাম? স্টকিং। আরশিকে নজরবন্দি করলাম। ওর অজান্তেই গ্র্যান্ড ক্যানিয়নে আমি কিডন্যাপ করেছিলাম ওকে। ভেবেছিলাম এই বুঝি হাতে নাগালে চলে এসেছে পুরো গেমটা, কিন্তু না, তখনও তুমি বাঁচিয়ে নিলে ওকে। তারপর মিস্টার উইলিয়ামকে অ্যাটাক, তার রক্তে ভেজানো মাস্ক তোমাদের বাসায় পাঠানো, হ্যাঁ, সবটা আমিই করেছি। আর ফোনে তোমাকে রুষার কথা বলে এখানে এনে দাবার শেষ চালটাও আমিই চেলে। কেন জানো? চিরতরে আমার পথের কাটা উপড়ে ফেলবো বলে। কে কাকে উপড়ে ফেলবে সেটা তো সময় বলবে আদি। ভয়ডরহীন অক্ষি যুগলে অপার্থিব শীতলতা প্রফেসরের কথার ভাজেই স্পষ্ট ইঙ্গিত ভবিষ্যতে। আরশিকে ব্যাধের দৃষ্টিতে গ্রাস করা চোখ দুটো ততক্ষণে ফের ফিরে চাইল শেহজাদের দিকে। ফের ধীর পায়ে এগিয়ে আসলো ওর কাছে, এসে দাঁড়ালো পিছনে। ঠোঁটের বাঁকে পৈশাচিক হাসি ফুটিয়ে শুধল, তাই নাকি? তা কি দিয়ে উপড়ে ফেলবে তুমি আমাকে? হাত দিয়ে? আশেপাশে দাঁড়ানো লোকগুলো হেসে উঠল সশব্দে। চোখ খিচে বন্ধ করল আরশি, মাথা নোয়ালো পরাস্ত ভঙ্গিতে। বিড়বিড় করে আওড়ালো, যারা আয়ান খাই, তোমরা আসছো না কেন এখনো? আর আচমকাই এক ধাতব শব্দ। ত্রস্ত চোখ খুলল মেয়েটা। না না না, কম্পিত কণ্ঠস্বরর উদ্ভ্রান্তের মতো মাথা নাড়ল দুপাশে। প্রকট অক্ষিযুগল আবিষ্কার করল শেহজাদের নিষ্প্রভ চাউনি। ব্লেজারের কাঁধের কাজটা জবজবে, সেখান থেকে ফোটা ফোটা রক্ত ঝরছে কংক্রিটের মেঝেতেও। আদির হাতে চাপাতি, পাশবিক ফুর্তি তার চেহারায়। হাতে ধরে রাখা ইস্পাতের শানিত অংশ দিয়ে চুইয়ে পড়ছে লোহিত তরল। কি হলো? মারবে না আমাকে? মারো। নাকি হাত নাড়াতে পারছো না এখন? শেহজাদ অনর। যন্ত্রণার লেশটুকু টানল না ওই মজবুত ব্যক্তিত্বে। তাতেই যেন চটে গেল আদি। সামনাসামনি এসে দুম করে ঘুষি বসালো মানুষটার গালে। মুখ বেঁকে ছিটকে পড়ল রক্ত। তবুও একটা কথাও বলল না প্রফেসর। ব্যথায় হাত ঝাড়ল আদি। ঘন ঘন শ্বাস ফেলল আক্রোশে। পরপর বলল, এই জখম কাঁধ নিয়ে আমিও দেখি আর কতক্ষণ টিকে থাকতে পারো তুমি। ধীরে ধীরে ফিরে যাইল প্রফেসর, অবসন্ন চেহারা। চোখ দুটো মিশে যেতে চাইছে একে অপরের সাথে। তবুও অস্পষ্টে আওড়ালো, তোর মতো নর্দমার কীট আমি জুতোর তলায় ফেলে পিষে মারি, সেখানে হাত নষ্ট করা তো মূর্খতা। বাঁকা হাসলো আদি। আচানক ঘুরে এগিয়ে এলো আরশির কাছে। পাশে এসে দাঁড়িয়ে ধূর্ত গলায় বলল, তোমার আরশির শেষ নিঃশ্বাসটাও কিন্তু ওই নর্দমার কীটেরই। থামল লোকটা। নিষ্ঠুর চোখগুলো দিয়ে লোভাতুর দৃষ্টি ফেলল আরশির গলার দিকে। হাতের চাপাতিটা সেদিকে এগিয়ে আনলো সহসা। হিস হিসিয়ে বলে উঠল, ইফ আই ক্যান্ট কিল ইউ, আইল কিল হার, অ্যান্ড দেন আইল কিল মাইসেলফ টু। আতঙ্কিত চোখগুলো মুহূর্তেই স্থির হলো মেয়েটার। স্থির হলো বিধ্বস্ত শেহজাদের ওপর। যেন মৃত্যুকে বুকে আগলে নেওয়ার আগে শেষবারের মতো দেখে নিতে চাইল মানুষটাকে। তীর তীর করে কাঁপলো পাতলা অধৈর্যরা। বলা হবে না জেনেও অন্তঃকরণ জুড়ে তোলপাড় হলো ঝড়ের বেগে। ঘুটঘুটে অন্ধকার নামার আগে জানাতে চাইল, আপনার দেয়া চেনটা কিন্তু খুলিনি আমি। কিন্তু হলো না। আক্ষেপটুকু নোনা পানি হয়ে ঝাপসা করল নেত্রপল্লব। ভালোবাসি নামক একটি ছোট্ট শব্দ না বলতে পারার কষ্ট ভীষণ পোড়ালো ওকে। এক বুক অনুতাপ নিয়ে নিমিলিত হলো অক্ষিযুগল। অন্তিম প্রহর যেন ইস্পাতের ধারালো অংশের মতো অপেক্ষা করল গলার কাছটায়। অকস্মাৎ কণ্ঠাস্থি অনুভব করল টুপটাপ তরলের পতন। চোখ মেলে চাইতেই আটকে উঠল আরশি। চাপাতির ধারালো অংশ চেপে ধরে রেখেছে একটা শক্ত হাত। লম্বা গড়ন, বিমূঢ় নেত্রদয় চিনতে সময় নিল না শেহজাদকে। তার বলিষ্ঠ হাতের মুঠো
মুঠোই ধাতব অংশ। করতালু কেটে রক্ত চুইয়ে পড়ছে মেয়েটার গলার ওপর। আই ওয়ান্ট ইউ আদি, ডু নট টাচ মাই ওয়াইফ। প্রফেসরের গলার স্বর ধীর, চোখ দুটো ভয়াবহ রকমের ঠান্ডা, যেন খুন চেপেছে তাতে। কবজিতে লাল দাগ, যেই দড়ি দিয়ে বাঁধা ছিল বাঁধা হাত দুটো, সেটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে ফ্লোরে। আদি হতবাক, যেন বিশ্বাস করতে পারল না শাহজাদ সত্যি সত্যি উঠে এসেছে। আশেপাশে দাঁড়ানো লোকগুলোর মধ্য দিয়ে একজন এগিয়ে এলো প্রফেসরকে আটকাতে। সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। এক হাত দিয়ে চাপাতি ধরে রাখলেও অন্য হাত চলল হিংস্র গতিতে। কনুয়ের এক ধাক্কায় তেড়ে আসা লোকটা উড়ে গিয়ে পড়ল দূরে। মুহূর্তেই চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল 13 তলার রুফটপে। সাহস করে আরেকজন এগিয়ে এলো পরপর, তবে খালি হতে নয়, হকি স্টিক সমেত। তবে কাছে এসেও সুবিধা করতে পারল না বিশেষ। চাপাতি ধরা হাতের ওপর আঘাত করলেও টলাতে পারল না শাহজাদকে। কাছের স্টিকে মাঝ বরাবর ভেঙে গেলেও মানুষটার অভিব্যক্তি শূন্য আননে ব্যথার তীব্রতা অনুপস্থিত। ঘাবড়ে গেল লোকগুলো, পেছালো এক এক করে। সহসা কাঁধের জখম নিয়েই চাপাতি সহ আদিকে ধাক্কা দিল প্রফেসর। কংক্রিটের মেঝেতে পিঠ ঠেকল আদির। ব্যাধের ন্যায় ওর দিকে এক পা করে এগিয়ে আসতে নিলে পেছনে সরল আদি। মুহূর্তেই ওর গলার ওপর গেড়ে বসল শাহজাদের ব্ল্যাক অক্সফোর্ড। মুখে জমা রক্তটুকু উচ্ছিষ্টের মতো থুতু দিয়ে পাশে ফেলল প্রফেসর। পরপর হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে নিল আলগোছে। পিছনে লাল আভা ছড়িয়ে ডুবতে থাকা সূর্যটা ছায়া ফেলল শাহজাদের ওই নীল চোখে। ঠোঁট বাঁকল আদি, কম্পিত কণ্ঠস্বর তবু যেন মিছে তেজ দেখালো সত্তাটা। সতর্ক করতে বলে উঠল, ইউ কান্ট কিল মি প্রফেসর, ভুলে যেও না মেহমেদ হাসানের বিজনেসের 50% শেয়ার হোল্ডার কিন্তু আমার বাবা। জাস্ট ইম্যাজিন, যখন সে শুনবে তার ছেলের মৃত্যুর পিছনে তুমি দায়ী। নিঃশংসে হাসল শাহজাদ। প্যাথেটিক ঢোক গিলল আদি, সন্ত্রস্ত আওড়ালো, প্লিজ মেরো না আমা। ঠিক সেই সময় গলার ওপর বুটের চাপ বাড়ল আদির। কথার মাঝপথেই দম আটকে এলো ওর। শুনল শাহজাদের স্থূল